আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাবে সর্বশেষ সৃজনশীলটা করছি। খুব ভালোভাবে মনোযোগ দাও। আহ, জনাব নান্নু মিয়ার পরিবারের 1 জানুয়ারি 2017 তারিখের আর্থিক অবস্থা নিম্নরূপ: নগদ তহবিল 20,000 টাকা, বাড়িঘর 3,50,000 টাকা, তৈজসপত্র 25,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা এবং 12% ঋণ 60,000 টাকা। তাহলে এখানে প্রারম্ভিক সম্পদ এবং দায়গুলো রয়েছে। তো শিক্ষার্থীরা, এই ঘরে প্রাপ্তি এবং প্রধান পাশ রয়েছে। এই খাত থেকে তিনি টাকা ইনকাম করেন, আয় করেন: বেতন, পুরাতন টেবিল বিক্রয়, কৃষি ফসল বিক্রয়, ফার্মেসি ব্যবসায়ের মুনাফা। আর এই খাতগুলোতে তিনি ব্যয় করেন। এর ভিতরে মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয়গুলো রয়েছে: খাদ্য সামগ্রী ক্রয়, বাড়ি মেরামত, ফ্রিজ ক্রয়, বিদ্যুৎ বিল। এর ভিতরে কিছু কিছু খরচ রয়েছে যেগুলো বারবার হয় এগুলো কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, আর যেগুলো বারবার হয় না সেগুলো মূলধন জাতীয় ব্যয়। অন্যান্য তথ্যের মধ্যে খাদ্য সামগ্রী 1,000 টাকার মজুদ আছে। নির্ধারিত বিদ্যুৎ বিল 2 মাসের বকেয়া রয়েছে। চলতি বছরে উক্ত পরিবারের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা মূলধন জাতীয় ব্যয়গুলো খুঁজে পাবো এই ব্যয়গুলোর ভিতর থেকে। এই ব্যয়গুলোর মধ্যে আবারও বলি, মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয় রয়েছে। তো মুনাফা জাতীয় ব্যয় কি? যেগুলো বারবার হয়, যেমন খাদ্য সামগ্রী ক্রয় কিন্তু একবার করলে হয় না, বারবার করতে হয়, তাহলে এটা মুনাফা জাতীয়। তো এই ধরনের মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে মূলধন জাতীয় কিছু ব্যয় আছে যেগুলো বারবার হয় না। ঠিক আছে? তো সেই ব্যয়গুলোর টাকার পরিমাণ আমরা বের করব। তো শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নিই যে এখানে কোন ব্যয়গুলো বারবার হয় না। সেগুলোই কিন্তু আমাদের ক্রয়ের উত্তর। মূলধন জাতীয় ব্যয়, খাদ্য সামগ্রী ক্রয়, এটা কিন্তু বারবার করতে হয়। বাড়ি মেরামত, এটা করতে হয়। তারপরে ফ্রিজ ক্রয়, ফ্রিজ কিন্তু একটা পরিবারে কিন্তু বারবার ক্রয় করা হয় না, তার মানে এটা মূলধন জাতীয়। তারপর বিদ্যুৎ বিল প্রতি মাসে দিতে হয়। চিকিৎসা খরচ, এটাও হয়। আর ডিপিএস এ জমা দিতে হয়, প্রতি মাসে মাসে ডিপিএস এ জমা দিতে হয়। সাইকেল ক্রয়, দেখো সাইকেল ক্রয় কিন্তু তুমি বারবার কিনো না সাইকেল। পরিবারে, এই যে জনাব নান্নু মিয়ার পরিবারে সাইকেল কি বারবার ক্রয় করা হয় না, তাহলে এটা মূলধন জাতীয়। লেখাপড়ার খরচ প্রতি মাসে দিতে হয়। কাপড় চোপড়ও কিনতে হয়। তারপরে ঋণের উপর সুদ দিতে হয়। আচ্ছা, তাহলে আমাদের বের হয়ে গেল যে চলতি বছরে উক্ত পরিবারের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তো মূলধন জাতীয় ব্যয় আমরা দুইটা বের করলাম। মূলধন জাতীয়, একটা হলো ফ্রিজ ক্রয় 28,000, আর একটা হলো সাইকেল ক্রয় 12,000। এই দুইটা টাকার পরিমাণ যোগ করে দেব। তাহলে আমরা একটা ঘর খাটবো, সেটা হলো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় নিয়ে। লিখবো ক নম্বর: মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, একটা ঘর খাটবো, একটা বিবরণের ঘর, আর শিক্ষার্থীরা দুইটা টাকার ঘর দিয়ে ফেলবো। বিবরণ আর দুইটা টাকার ঘর। ওকে, বিবরণের ঘরের মধ্যে তাহলে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে একটা আসবে কি? ফ্রিজ ক্রয়। তাহলে লিখবো ফ্রিজ ক্রয়। ফ্রিজ ক্রয় ইনার কলামে লিখবো কত টাকা? 28,000 টাকা। এরপরে শিক্ষার্থীরা, আরেকটা মূলধন জাতীয় আছে, সেটা হলো সাইকেল ক্রয়। সাইকেল ক্রয়, সাইকেল ক্রয় কত হাজার? 12,000। সরি, তাহলে 28,000 আর 12,000 40,000 টাকা। 40,000 টাকা আমরা এই কলামে লিখব এবং এটাকে আমরা নিচে আন্ডারলাইন করে দেব, আর জেড টেনে দেবো আর কি। আর এখানে লিখে দেব মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে কয়ের উত্তর আমাদের শেষ।
মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে বলছে। ব্যয় কোথা থেকে বের করব? খরচ প্রধান পাশ থেকে। এর ভিতরে যেগুলো বারবার হয় সেগুলো মুনাফা জাতীয় ব্যয়, আর যেগুলো বারবার হয় না সেগুলো হলো মূলধন জাতীয় ব্যয়। বারবার করা হয় না খরচগুলো, সেটা হলো ফ্রিজ ক্রয়, বারবার করা হয় না, আরেকটা হলো সাইকেল ক্রয়। এছাড়া বাকিগুলো কিন্তু প্রতিনিয়তই করা হয়। তো শিক্ষার্থীরা বুঝতে পারলা। এরপরে খ নম্বরে বলছে উপযুক্ত তথ্য হতে পারিবারিক আয় ব্যয় বিবরণী প্রস্তুত করা। তোমরা কিন্তু এর আগে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করছো এবং ইতিমধ্যে তোমাদের ধারণা হয়েছে আয় ব্যয় বিবরণীর মধ্যে প্রথমে আয়গুলো হবে, তারপরে আয় থেকে ব্যয়গুলো বাদ দিব, তাহলে সেখান থেকে আমরা আয় উদ্বৃত্ত বা ঘাটতি যেটাই হোক আমরা পাবো। তো আয়গুলো কোথা থেকে পাবো? আয়গুলো পাবো প্রাপ্তি পাশ থেকে, আর ব্যয়গুলো পাবো কোথা থেকে? প্রধান পাশ থেকে। তো আমরা ঘরটা কেটে ফেলি। খ নাম্বার, তো দেখো শিক্ষার্থীরা, খ নম্বরে জনাব নান্নু মিয়ার পরিবারের আয় ব্যয় বিবরণী করব। উপযুক্ত তথ্য হতে পারিবারিক আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। কার আয় ব্যয় বিবরণী? জনাব নান্নু মিয়ার। আয় ব্যয় বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আয় ব্যয় বিবরণী, প্রথমে বিবরণীর ঘর, তারপরে 3টা টাকার ঘর। এরপরে প্রথমে আসবে আয়সমূহ। আয়সমূহ আয়সমূহ উনি ওনার আয়সমূহ তোমরা প্রাপ্তি পাশে পাবে। প্রথমত উনি আয় করছে বেতন থেকে। বেতন থেকে 1,80,000 টাকা, এটা লিখে ফেলবে বেতন। ইনার কলামে লিখবে 1,80,000। ওকে। এরপরে কোন খাত থেকে আয় করছে? পুরাতন টেবিল বিক্রয় করছে 5,000 টাকা। পুরাতন টেবিল বিক্রয়, পুরাতন টেবিল কি লিখছে? সরি, না, পুরাতন টেবিল, শিক্ষার্থীরা পুরাতন টেবিল বিক্রয় এটা কিন্তু আসবে না আয় ব্যয় বিবরণী। কেন কেন আসবে না? এটা আসলে মুনাফা জাতীয়, এখানে শুধু আসবে তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি। যেহেতু এটা মূলধন জাতীয় প্রাপ্তি, এই যে পুরাতন টেবিল বিক্রয় এটা মূলধন জাতীয় প্রাপ্তি, সেহেতু এই প্রাপ্তিটা আয় বিবরণীতে আসবে না। ঠিক আছে? তাহলে পুরাতন টেবিল বিক্রয় কি কারণে আয় ব্যয় বিবরণীতে আসলো না? আমি আবার একটু বলি, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। পুরাতন টেবিল বিক্রয় এটা মূলধন জাতীয় প্রাপ্তি, এই কারণে আয় বিবরণীতে আসবে না। এটা চলে যাবে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে। কেবলমাত্র আয় বিবরণীতে আসবে, আয় বিবরণীর আয়ের মধ্যে আসবে কোনগুলো সেটা আমি একটু বলি। সেটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো আসবে, তাহলে এটা আমাদের আসবে না। তারপরে আসবে তোমার কৃষি ফসল বিক্রয় 30,000। এটা কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি। কৃষি ফসল বিক্রয়, কৃষি ফসল বিক্রয়, কৃষি ফসল বিক্রয় 30,000 টাকা। কৃষি ফসল বিক্রয় কত? 30,000 টাকা। তারপরে ফার্মেসি ব্যবসায়ের মুনাফা 75,000 টাকা। ফার্মেসি ব্যবসায়ের মুনাফা 75,000 টাকা। এই টাকাটা আমরা যোগ দিয়ে, এটা যেহেতু মোটা একটু নিচের ঘরে লিখব, আমরা এই ঘরে লিখব, এই টাকাটা যোগ দিয়ে এখানে লিখব। তাহলে এটা আসতেছে 2,85,000। 2,85,000। এই 2,85,000 টাকাটা কি? এটা হলো মোট আয়। তাহলে ওনার আয়গুলো হলো কত? কি কি? বেতন, কৃষি ফসল বিক্রয়, ফার্মেসি ব্যবসায়ের মুনাফা। মোট আয় 2,85,000 টাকা। এরপরে এই আয়গুলো থেকে কি করব শিক্ষার্থীরা?
ব্যয়গুলো বাদ দেব। তাহলে আমরা লিখব বাদ ব্যয় বা খরচ সমূহ, খরচ সমূহ। ব্যয় বা খরচ সমূহের মধ্যে যেগুলো মূলধন জাতীয় সেগুলো আসবে না, মুনাফা জাতীয় গুলো আসবে। এর ভিতরে মুনাফা জাতীয় ব্যয় হলো খাদ্য সামগ্রী ক্রয় ৭৭,৫০০ টাকা, এটা লিখব। খাদ্য সামগ্রী, খাদ্য সামগ্রী ক্রয়, হ্যাঁ খাদ্য সামগ্রী ক্রয় কত টাকা? ৭৭,৫০০, ৭৭,৫০০। এইখানে একটা অন্যান্য তথ্যের মধ্যে লেখা আছে যে খাদ্য সামগ্রী ১,০০০ টাকার মজুদ আছে, এটা সমাপনী মজুদ ছিল, এটা বাদ দিতে হবে এই খাদ্য সামগ্রী ক্রয়ের থেকে। তাহলে এটা আমরা লিখব বাদ খাদ্য সামগ্রীর সমাপনী মজুদ, খাদ্য সামগ্রীর সমাপনী মজুদ। এই সমাপনী মজুদটা আমরা ৭৭,৫০০ টাকা থেকে এই ১,০০০ টাকাটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে পাশের ঘরে লিখব ৭৬,৫০০, ৭৬,৫০০। আচ্ছা, এরপরে কি আছে? বাড়ি মেরামত ৮,০০০ টাকা, বাড়ি মেরামত সরাসরি বসে যাবে, এটার কিছু নাই, ৮,০০০ টাকা। তারপরে কি আছে? তারপর আসবে কি বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল ৬,০০০। তো শিক্ষার্থীরা খুব ভালোভাবে খেয়াল করো, বিদ্যুৎ বিল এখানে যে ৬,০০০ টাকা লেখা আছে, এখানে বলছে নির্ধারিত বিদ্যুৎ বিল ২ মাসের বকেয়া রয়েছে। তার মানে হলো এখানে যে ৬,০০০ টাকা রয়েছে সেটা ১০ মাসের, কারণ ২ মাসের দেওয়া হয় নাই। তাহলে ১০ মাসের যদি ৬,০০০ টাকা হয় তাহলে ১ মাসের কত? ১ মাসেরটা বের করতে চাইলে এই ৬,০০০কে ১০ দিয়ে ভাগ করব, তো ১০ দিয়ে ভাগ করলে বের হবে ৬০০। তার মানে বোঝা গেল যে বিদ্যুৎ বিল এইখানে যে ৬,০০০ টাকা দেওয়া আছে এটা ১০ মাসের, আর ২ মাসের বকেয়া রয়েছে, তাহলে ১০ দিয়ে ১২। তো ১০ মাসের যদি ৬,০০০ টাকা হয় তাহলে ১ মাসের কত? ৬০০। তাহলে ১ মাসের যদি ৬০০ হয় তাহলে ২ মাসের কত? ২ মাসের হলো ১২০০। তাহলে আমরা এটা এখন লিখব কি? বিদ্যুৎ বিল। এখানে আমরা লিখব বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল ৬,০০০, বিদ্যুৎ বিল লিখব ৬,০০০ যোগ বকেয়া, বকেয়াটা আমরা যোগ দিব, যোগ বকেয়া, আর বকেয়া কত হবে? ১২০০ হবে। সরি, বকেয়া হবে ১২০০। তাহলে এই দুইটা যোগ দিব, যোগ দিলে যেটা আসবে সেটা পাশের ঘরে লিখব কত? ৭,২০০। তারপরে কি আছে? বিদ্যুৎ বিল দেওয়া হলো। তারপরে চিকিৎসা খরচ ৩,৫০০ লিখব, চিকিৎসা খরচ, চিকিৎসা খরচ, চিকিৎসা খরচ কত? চিকিৎসা খরচ ৩,৫০০, ৩,৫০০। তারপরে লেখাপড়ার খরচ, লেখাপড়ার খরচ ১৪,৫০০, লেখাপড়ার খরচ ১৪,৫০০। তারপরে শিক্ষার্থীরা আর কি কি খরচ আছে? কাপড় চোপড় ক্রয় ১৬,৭০০, কাপড় চোপড় ক্রয়, কাপড় চোপড় ক্রয় ১৬,৭০০, ১৬,৭০০। তারপরে
ঋণের সুদ 5,800। তো শিক্ষার্থীরা দেখো, ঋণের সুদ 5,800। আমরা লিখি ঋণের সুদ। ঋণের সুদের মধ্যে একটা সমন্বয় আছে। এখানে ঋণের সুদ 5,800 টাকা লেখা আছে প্রধান পাশে। এখানে লেখা আছে যে 12% ঋণ 60,000 টাকা, তার মানে 60,000 টাকার উপরে 12% ঋণের সুদটা আছে। তো শিক্ষার্থীরা ক্যালকুলেটরে দেখো, 60,000 টাকার উপরে 12%, টোটাল ঋণের সুদ আছে 7,200। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখবে। দেখো, 12%, 60,000 টাকার উপরে 12% ঋণের সুদ আছে 7,200। ঋণের সুদ প্রদান করা হয়েছে 5,800। তার মানে এখানে একটা কি আছে, বকেয়া আছে। তাহলে 7,000 টোটাল হলো 7,200। এই 7,200 থেকে আমরা এই টাকাটা বাদ দিয়ে দেখব যে বকেয়াটা কত আছে। তাহলে 7,200 বিয়োগ 5,800, এই 1,400 টাকা ঋণের সুদ বকেয়া আছে। তাহলে আমরা লিখব ঋণের সুদ, এই 5,800 টাকাটা লিখব ঋণের সুদ ইনার কলামে, এই কলামে লিখব ঋণের সুদ 5,800। তারপর এখানে লিখব যোগ বকেয়া, বকেয়া 1,400। বকেয়া কত? 1,400। তাহলে উভয় মিলে কত? 5,800 আর 1,400 মিলে হবে তোমার সেই 7,200। শিক্ষার্থীরা হিসাবটা আবার একটু দেখো। এখানে টোটালি ঋণের সুদ দেখো লেখা আছে কি, 60,000 টাকার উপর 12% ঋণের সুদ। তাহলে 60,000 টাকার উপরে 12% ঋণের সুদ আসে তোমার 12% ঋণের সুদ আসে 7,200। তাই ঋণের সুদ হলো 7,200। ঋণের সুদ এখানে লেখা আছে 5,800। তার মানে কি 1,400 টাকা হলো বকেয়া। এই 5,800-র সাথে এই যে ঋণের সুদ 5,800-র সাথে ওই 1,400 টাকা আমরা যোগ দিলে টোটাল আসবে 7,200। তাহলে এখানে আমরা লিখব যোগ বকেয়া 1,400, এই যে 7,200। ওকে, আমাদের এই যে খরচ, এই খরচগুলো মোট খরচ, এই যে খরচগুলো আমরা টোটালটা যোগ দেব। টোটালটা যোগ দিয়ে তারপরে এই যে আয় থেকে বাদ দিব। তাহলে টোটাল খরচটা আমরা যোগ দিচ্ছি 76,500, 76,500 যোগ 15,200, 8 এর সাথে 15, 15, 16, 17, 18, 18,700, 18,700, 16, 14, 30, 14,500 যোগ 16,700 যোগ 7,200, 1,33,600। তাহলে আমরা এখানে লিখব, এটা বাদ দিব যেহেতু 1,33,600। এই 1,33,600 কি, 1,33,600 নামটা আমরা এখানে লিখব মোট খরচ। আচ্ছা, মোট খরচ। তাহলে মোট আয় থেকে মোট খরচ বাদ দিব। তাহলে আমরা যেটা পাবো, যেহেতু মোট আয় বেশি খরচ কম, সেহেতু এখানে হবে আয় উদ্বৃত্ত বিয়োগ 2,85,000, 2,85,000, 1,51,400, 1,51,400, 1,51,400 হবে আমাদের। এটাকে আমরা যা টেনে দেব 1,51,400। এটার নাম কি? এটার নাম হলো আয় উদ্বৃত্ত। আয় উদ্বৃত্ত। আয় উদ্বৃত্ত কি? আয়ের চেয়ে ব্যয় যদি কম হয় সেটা আয় উদ্বৃত্ত হয়, অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় বেশি। তাহলে আমাদের আয় উদ্বৃত্ত হলো 1,51,400। আয় ব্যয় বিবরণী আমাদের করা হলো। এরপরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব শিক্ষার্থীরা। পারিবারিক তহবিল 3,85,000 টাকা ধরে
31 ডিসেম্বর 2017 তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। আর্থিক অবস্থার বিবরণী মানে হলো সম্পদ এবং দায়গুলো নিয়ে আমরা আয় ব্যয় বিবরণী করব। এর ভিতরে পারিবারিক তহবিলটা তারা বলেই দিছে, আমাদের আর পারিবারিক তহবিল নির্ণয় করতে হবে না। যদি না বলতো তাহলে কিন্তু আমরা এই প্রারম্ভিক সম্পদ এবং দায় থেকে পারিবারিক তহবিলটা নির্ণয় করতাম। যেহেতু আমাদের করা আছে, এখন আমরা লিখব জনাব নান্নু মিয়ার পরিবারের আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2017। বিবরণের ঘরে প্রথমে আমরা লিখব সম্পদ সমূহ। তো শিক্ষার্থীরা, সম্পদ সমূহের মধ্যে ওনার কি কি সম্পদ আছে একটু দেখি। ওনার সম্পদ আছে, বাড়িঘর আছে, তারপরে আছে কি এই নগদ তহবিল বা হাতে নগদ, এটা তো আছেই, যে এখানে যেটা লেখা আছে এটা। কারণ এই এই যে নগদ যেটা, সেটা দিয়েই কিন্তু এই যে নগদ তহবিল এটা ধরা হয়েছে, এই জন্য আর এটা আসবে না। তো বাড়িঘর, তৈজসপত্র, আসবাবপত্র, এগুলো সম্পদ, এগুলো দিয়ে শুরু হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে লিখবো বাড়িঘর। বাড়িঘর কত? বাড়িঘর হলো ওনার 3,50,000। ওনার বাড়িঘর 3,50,000। শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটা আমরা একটু গ নম্বরের খুব কাছে নিয়ে আসি, তাহলে বারবার আর উপরে যেতে হবে না, এখান থেকে আমরা দেখতে পারবো। ওকে, তাহলে প্রথমে আসবে কি? প্রথমে আসবে বাড়িঘর। বাড়িঘর 3,50,000। তৈজসপত্র 25,000 টাকা। তৈজসপত্র 25,000। তারপরে কি আছে? আসবাবপত্র 50,000 টাকা। আসবাবপত্র 50,000 টাকা। এখানে একটা বিষয় আছে, সেটা হলো পুরাতন টেবিল কিন্তু আসবাবপত্রের মধ্যে পড়বে। এটি পুরাতনটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা আমরা এখানে লিখব 50,000। তারপরে লিখব বাদ পুরাতন আসবাবপত্র বিক্রয়। পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটা মাইনাস করব 5,000। মাইনাস করে পরের ঘরে লিখব 45,000। 45,000। এরপরে এরপরে আসবে ফ্রিজ ক্রয়। দেখো, ফ্রিজ ক্রয় 28,000, যেটাকে আমরা বলছিলাম যে মূলধন জাতীয় ব্যয়, এটা কিন্তু ব্যয় বা সম্পদ হিসেবে থাকবে। ফ্রিজ ক্রয় 28,000, আমরা এখানে লিখব 28,000। বলছিলাম যে মূলধন জাতীয়গুলো আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। একটা যন্ত্রপাতি বা একটা আসবাবপত্র যদি উনি ক্রয় করেন, তাহলে সেটা কি সম্পদ হিসেবে থাকবে। তারপরে ডিপিএস এ জমা আছে। দেখো, এই যে ডিপিএস এ জমা 48,000। ডিপিএস এ জমা কত? 48,000।
আর কি আছে? আর আছে কি, এই যে সাইকেল ক্রয় 12,000 টাকা, সাইকেল ক্রয় মূলধন জাতীয় ব্যয়, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে আসবে, সাইকেল ক্রয় 12,000 টাকা। তারপরে একটা মজুদ ছিল, সমাপনী খাদ্য মজুদ, খাদ্য সামগ্রীর সমাপনী মজুদ ছিল, তাহলে এটা আসবে খাদ্য সামগ্রীর সমাপনী মজুদ, খাদ্য সামগ্রীর সমাপনী মজুদ 1,000 টাকার হিসাবটা আসবে। তারপরে কি আসে? হাতে নগদ। এই যে দেখো সমাপনী হাতে নগদ ব্যালেন্স আছে 90,000, হাতে নগদ, সমাপনী হাতে নগদ, সমাপনী হাতে নগদ 90,000। তো শিক্ষার্থীরা এই হলো ওনার সম্পদ। তো এখন যেটা করব আমরা সেটা হলো এটা আমরা এখানে লিখব, এই টোটাল টাকাটা যোগ করে, এই টোটাল টাকাটা যোগ করে আমরা এখানে লিখব 350, তারপরে আছে 25, তারপরে 45, 28, 48, 12, তারপরে 91। ওকে, তার মানে এখানে আসতেছে 5,99,000 আর 3টা শূন্যতা আছে 5,99,000, 5,99,000। শিক্ষার্থীরা এই 5,99,000টা কি? এই 5,99,000 টাকাটা হলো মোট সম্পদ। আমরা এখানে লিখব মোট সম্পদ। মোট সম্পদ মোট দায়ের সমান হবে, মিলে যাবে, তাই না? এরপরে এখন আমরা কি করব? এখন আমরা দায় এবং পারিবারিক তহবিলটা নিয়ে আসব। এই যে আমাদের পারিবারিক তহবিলটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখব দায় ও পারিবারিক তহবিল। দায় ও পারিবারিক তহবিলের ক্ষেত্রে প্রথমে দায় আসবে আরেকটা, এখানে একটা দায় আছে দেখো 12% ঋণ 60,000, 12% ঋণ 60,000, তারপরে আসবে এখানে ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ 1400 টাকা। এই যে বকেয়া ঋণের সুদ 1400 টাকা। তারপরে আরেকটা বকেয়া আছে না, বকেয়া বিদ্যুৎ বিল, বকেয়া বিদ্যুৎ বিল 1200 টাকা। বকেয়া বিদ্যুৎ বিল 1200 টাকা। তারপরে পারিবারিক তহবিল প্রশ্নে প্রদত্ত, এটা আমরা নিয়ে আসবো। পারিবারিক তহবিল 3,85,000 টাকা। 3,85,000 টাকা। আর এর সাথে যোগ দিব আয় উদ্বৃত্ত। এই যে আমাদের ক্ষয়ের মধ্যে আয় উদ্বৃত্ত কত আছে? 1,51,400 টাকা, এটা যোগ দিব। তাহলে এখানে লিখব যোগ আয় উদ্বৃত্ত। আয় উদ্বৃত্ত এটা কোথা থেকে পাইছি? খ থেকে পাই, লিখতে পারো তুমি, খ থেকে প্রাপ্ত। আর পারিবারিক তহবিলটা কোথায় দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল, এই যে প্রশ্নে প্রদত্ত, তাই এটাও লিখে দিতে পারো প্রশ্নে প্রদত্ত।
তাহলে কত? 1,51,400, 1,51,400। ওকে, 1,51,400 এগুলো এখন আমরা কি করব? যোগ দিব। যোগ দিয়ে আমরা এই যে এটা আর এটা যোগ দিব, যোগ দিয়ে আমরা এই ঘরে লিখব। কত আসে? 3,85,000, 3,85,000 যোগ 1,51,400, 1,51,400, 5,36,400, 5,36,400। তাহলে দেখো মোট সম্পদ। আর এখন এগুলো কি? দায় এবং পারিবারিক তহবিল। এই দায় এবং পারিবারিক তহবিলটা যোগ দিয়ে আমরা এই নিচের ঘরে লিখব, এই ঘরে লিখব। তাহলে 5,36,400, 60,000, তারপরে 61,000, 62,600 যোগ 62,600। তাহলে দেখো 5,99,000। তাহলে সম্পদ পাশেও 5,99,000 এবং এইখানেও 5,99,000। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, 5,99,000। ওকে শিক্ষার্থীরা, এটার নাম কি? এটার নামটা একটু তুমি দিয়ে দাও। এটার নামটা হলো, ওইটার নাম যেমন মোট সম্পদ, এটার নাম যেমন মোট সম্পদ, এটার নাম হলো মোট দায় ও পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল। আমরা সমাপ্ত করলাম, কিন্তু তোমাদের সমাপ্ত হবে যখন তোমরা অঙ্কটা করবা। শিক্ষার্থীরা, অঙ্ক করার কোনো বিকল্প নাই। অঙ্ক পারতে গেলে অঙ্ক করতেই হবে, তোমাকে প্র্যাকটিস করতেই হবে। এবং এই অধ্যায় থেকে একটা অঙ্ক থাকে পরীক্ষায়। তো হিসাব বিজ্ঞানে কিন্তু সব অধ্যায় তোমার টাচ করতে হবে না। তুমি যদি চিন্তা করো যে আমি পরীক্ষার প্রশ্ন কমন পেলাবো, তাহলে কিছু যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং যে অধ্যায়গুলো থেকে প্রতিবারই প্রশ্ন আসে, তুমি সেই অধ্যায়গুলো বারবার করে করতে পারো। তোমরা অঙ্ক করবা, আমি এই আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।